পৃথিবী নামের এই গ্রহে আমরা বাস করছি কোটি কোটি জীবের সঙ্গে। এখানে একটা বড় চ্যালেঞ্জ, প্রকৃতি না অর্থনীতি, কার অগ্রাধিকার বেশি থাকা উচিত, তার উত্তর খুঁজব আজ ইকো বাংলাদেশের এই পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সাইমা ওয়াহাব। প্রথমে বাংলাদেশের গল্প। এখানে দিন দিন কমছে মৌমাছি বা প্রজাপতির মতো কীটপতঙ্গ, ফলে ফসলের পরাগায়ন বাধাগ্রস্ত হচ্ছে, এতে ফলনও কম হচ্ছে। তবে একটি উদ্যোগ আশার আলো দেখাচ্ছে। এই যেটা রানী মৌমাছির এই হাইভ বা মৌচাকে রানী মৌমাছিটিকে সহজেই আলাদা করা যাচ্ছে। তাকে ঘিরে পুরুষ মৌমাছি আর কর্মী মৌমাছিদের ঝাঁক। নিজের পলিনেটর গার্ডেন বা পরাগরেণু বাগানে আনিকা তাবাসসুম এই দলটিকে বিভিন্ন মৌমাছি চেনার উপায় বলছেন। একটা হাইভের মধ্যে 3 ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি, কর্মী মৌমাছি ও পুরুষ মৌমাছি। রানী মৌমাছি পরাগায়ন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ফসলের বংশবিস্তার হয়। সেখানে মৌমাছির মতো কীটগুলো বাড়তি কী ভূমিকা রাখতে পারে তা দেখতেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের এই শিক্ষার্থী নিজ উদ্যোগে গাজীপুরের পুবাইলে এই পলিনেটর গার্ডেনটি গড়েছেন। আমরা যেমন এখানে আগে বিভিন্ন ধরনের ফসলের চাষ করতাম, বিশেষ করে কুমড়া জাতীয় সবজিগুলোর চাষ করা হতো, ঢেঁড়স, টমেটো এবং সরিষা করা হতো, তারপর সয়াবিন করা হতো। তো এগুলোর ফলন আগে অনেক কম ছিল, কিন্তু আমরা যখন জানলাম যে পলিনেটার্স যদি আমরা এরকম বাইরে থেকে এভাবে যদি আমরা পলিনেটার্স এখানে দিতে পারি তাহলে ফলনটাকে বাড়ানো যাবে, সেই চিন্তা থেকে আমরা পলিনেটর গার্ডেন করেছি এবং এতে করে আমাদের ফসলের পরিমাণও আগের থেকে বেড়েছে, এর সাথে সাথে তো একটা এক্সট্রা ইনকাম সোর্সও তৈরি হয়েছে। এই জন্যই মূলত আমাদের এই পলিনেটর গার্ডেনটা করা হয়েছে। আনিকার পলিনেটর গার্ডেনটি এখন একটি প্রশিক্ষণ কেন্দ্রেও পরিণত হয়েছে। আশেপাশের নারীরা তার এই গার্ডেনে আসছেন মৌমাছি চাষ সম্পর্কে শিখতে। ফিরে গিয়ে মধু উৎপাদন করে নিজেদের আয় বৃদ্ধির পাশাপাশি পরিবারের বা স্বামীর ফসলের উৎপাদন বৃদ্ধিতেও সহায়তা করছেন। তাদেরই একজন আমিরুন সরকার। আমি দেখতে পেলাম যে আমাদের বাড়ির পাশে যে সবজি বাগানগুলো আছে সে জায়গায় আগে যেই পরিমাণে আমরা সবজি পেতাম এখন তার থেকে আরও বেশি পরিমাণে সবজি পাই। সেটা হচ্ছে ওই পরাগায়নের ফলে, সেটা পরাগায়নটা মৌমাছির মাধ্যমে বেশি হচ্ছে, যার ফলে আমাদের ফসল উৎপাদনটাও বেশি বেড়ে যাচ্ছে। কৃষি প্রধান বাংলাদেশে শাকসবজি সহ বিভিন্ন ফসলের উৎপাদন পরাগায়নের উপর নির্ভরশীল, কিন্তু পরাগায়নকারী কীটপতঙ্গের সংখ্যা কমায় প্রভাব পড়ছে ফসলের মাঠে। কৃষক শ্যামল মজুমদার নিজের জমিতে এবার লাউ আর ঝিঙ্গা বুনেছেন, তবে গত কয়েক বছরের অভিজ্ঞতায় ফসল নিয়ে তেমন আশ্বস্ত হতে পারছেন না। পরাগায়নকারী কীটপতঙ্গের উপস্থিতি কমে যাওয়াকে এর একটি কারণ বলে মনে করছেন তিনিও। তো মনে করেন যে এখন আর এই ফসল ভালো পাচ্ছি না, কারণ আগে যেভাবে মৌমাছি পরাগায়ন করতো, আগে যেই মৌমাছি অনেক দেখা যাইতো এখন আগের মতো দেখা যায় না, যার কারণে ফসলের মাঠে ফসল বুনলেও ভালো হয় না, ফসল পরিমাণে অনেক কম হয়। আগে 1 বিঘা জমিতে 20 মনের মতো ফসল পাওয়া যেত, এখন দেখা গেছে 10 মনের মতো পাওয়া যায়। সাখাওয়াত হোসেন গত 20 বছর ধরে মৌমাছি সহ বাংলাদেশের পরাগায়নকারী কীটপতঙ্গ নিয়ে গবেষণা করছেন। তিনি জানালেন, বাংলাদেশে যেসব প্রজাতির মৌমাছি আছে তার মধ্যে মধু উৎপাদনের জন্য 90-এর দশকে বিদেশ থেকে আনা এপিস মেলিফেরার সংখ্যা বেড়েছে, কিন্তু দেশীয় ফল ফসলে বিচরণকারী স্থানীয় মৌমাছি এপিস সিরানার সংখ্যা কমেছে প্রজাপতি, ফড়িংয়ের মতো পরাগায়নকারী অন্যান্য কীটপতঙ্গও। প্রধান কারণ যেটা হচ্ছে আমরা বলতেছি যে আমাদের বালাইনাশকের একটা ব্যবহার রয়েছে এখানে। এই বালাইনাশকগুলো আমাদেরকে সঠিকভাবে ফার্মাররা প্রয়োগ করেন না। আমাদের দ্রুত নগরায়ন হচ্ছে, তাদের যে বাসস্থান ছিল সেই বাসস্থানগুলোকে আমরা নষ্ট করে ফেলছি। এছাড়াও যেমন ক্লাইমেট চেঞ্জ একটা ফ্যাক্টর, সেই ক্লাইমেট চেঞ্জের কারণেও তাদের কিন্তু পপুলেশন ডিক্লাইন হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার গবেষণা অনুযায়ী বিশ্বে প্রায় 75% ফসল কোনো না কোনোভাবে পরাগায়নকারীর উপর নির্ভরশীল। এর মধ্যে মোট খাদ্য উৎপাদনের অন্তত 3 ভাগের 1 ভাগ সরাসরি পরাগায়ন নির্ভর। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যদি আমাদের এই পলিনেটররা না থাকে তাহলে আমরা শুধুমাত্র যারা সেলফ পলিনেটেড প্ল্যান্ট, যেমন মনে করেন রাইস, মেইজ, এদেরই আমরা খাবো, কিন্তু আমরা কোনো ফ্রুট পাবো না ফিউচারে, কোনো ভেজিটেবলস পাবো না, কারণ দে আর ক্রস পলিনেটেড, তাদের কিন্তু পলিনেটর লাগবে। তাহলে যদি কোনো কারণে পলিনেটর যারা আছে তারা যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে আমাদের টোটাল এগ্রিকালচারের উপর হিউজ একটা ইম্প্যাক্ট পড়বে, আমাদের ফুড শর্টেজ হবে, আমরা এটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাব, বিশেষ করে ফল সবজি এগুলোর ক্ষেত্রে।
তবে এমন পরিস্থিতি যাতে না হয় সেজন্য কৃষি অধিদপ্তর দেশজ ৩০ লাখ চারা রোপণের কর্মসূচি শুরু করেছে, যেমনটা গাজীপুরের শ্রীপুর উপজেলায় দেখা যাচ্ছে। এসব গাছের মধ্যে রয়েছে আম, জাম, নারকেল, তাল, লিচুর চারা। সরকারি কৃষি কর্মকর্তারা মনে করছেন বড় হওয়ার পর গাছে ফুল আসলে পরাগায়নকারী প্রাণীর সংখ্যাও বৃদ্ধি পাবে। প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের ফলের চারা, ভেষজ চারা বিতরণ করার উদ্দেশ্য হলো আকাশমণি এবং ইউক্যালিপটাস গাছের চারা আমাদের ধ্বংস করতে হচ্ছে। জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রতিবেশ রক্ষা করার জন্য আমাদের ফলের চারা রোপণ করা অত্যন্ত জরুরি। এজন্য ফলের চারা রোপণ করা হচ্ছে। যখন ফুল ফুটবে তখন পলিনেটরের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পলিনেটরের সংখ্যা যখন বৃদ্ধি পাবে পলিনেশন খুব ভালো হবে। পলিনেশন ভালো হলে আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। তবে এমন সরকারি উদ্যোগ আরও দরকার। পাশাপাশি কৃত্রিম প্রজনন বাড়ানো ও কৃষকদের কীটনাশক ব্যবহারে আরও সচেতন করা দরকার বলে মনে করেন গবেষকরা। এর সঙ্গে আনিকা তাবাস্সুম বা আমিরুনদের ব্যক্তি উদ্যোগ তো থাকছেই। এবার চলুন ইউরোপে। স্যামন মাছ যে কতটা জনপ্রিয় এবং সুস্বাদু তা কার না জানা। এর অর্ধেকেরও বেশি চাষ হয় নরওয়েতে। তবে সেখানে সি লাইস বা সামুদ্রিক উকুনের প্রভাব বেড়ে গেছে। এতে অনেক মাছ মারা যাচ্ছে। তবে একটি প্রতিষ্ঠান এই সমস্যা সমাধানে উদ্যোগ হাতে নিয়েছে। পর্যটকদের কাছে নরওয়ের ফিয়র্ড বড় আকর্ষণ। সেখানে নতুন ধরনের এক স্যামন ফার্ম ভিন্নভাবে কাজের অঙ্গীকার করছে। নরওয়ে গোটা বিশ্বের প্রায় অর্ধেক স্যামন মাছ উৎপাদন করে। টোমাস মিরহল্ট আকফাট ফিউচার কোম্পানির কর্ণধার, যেটি সেই ফার্ম চালায়। সুযোগ পেলেই তিনি দপ্তর ছেড়ে টিমের সঙ্গে ফিয়র্ডের কাজে হাত লাগান। আমরা স্যামন মাছ চাষের নতুন উপায় খোঁজার চেষ্টা করছি। বিশ্বের সবচেয়ে টেকসই স্যামন ফার্মিং করাই আমাদের অলিক স্বপ্ন। সি লাইসের মতো সমস্যা সৃষ্টি হওয়ার আগেই আমরা সক্রিয়ভাবে সেটা এড়াতে চাই, যাতে এখানে একেবারেই কোনো সামুদ্রিক উকুন না আসে। প্যাথোজেন মোকাবিলা ও মাছের সুরক্ষাও আমাদের কাছে জরুরি। প্রচলিত ফার্মে প্যারাসাইট বা পরজীবী বড় সমস্যা। বিশেষ করে সি লাইস নামের ক্ষুদ্র ক্রাস্টেসিয়ান জাতের জীব বড় আকারে তাদের হোস্টের মৃত্যু ঘটাতে পারে। সেই প্যারাসাইট ওয়াইল্ড আটলান্টিক স্যামন মাছের মধ্যেও সংক্রমিত হতে পারে। গত শতাব্দীর ৮০ দশক থেকে সেই মাছের সংখ্যা ৫০%-এরও বেশি কমে গেছে। পরিবেশবিদদের মতে সেটা একটা বড় সমস্যা। সি লাইস শুধু সাধারণ স্যামন নয়, ওয়াইল্ড স্যামনের জন্যও বড় সমস্যা। এই এলাকায় সেটা হলো আটলান্টিক স্যামন। এই প্রাণী সব সময় হুমকির মুখে রয়েছে। এই মাছের সংখ্যা নাটকীয় মাত্রায় কমে গেছে। আরেকটি সমস্যা হলো খামারে মাছ প্রায় জালের ফাঁক দিয়ে পালিয়ে যায়। আটলান্টিক স্যামনের সঙ্গে সেই মাছের প্রজনন ঘটলে শাবকগুলির পক্ষে টিকে থাকাও কঠিন হয়। ফলে গোটা মহাসাগরে এই মাছের সংখ্যা আরও কমে যায়। তাছাড়া অ্যাকোয়াকালচার থেকে বেরিয়ে আসা বিষটা আশেপাশে পানিতে প্রায় দূষণ ঘটায়। ফলে মাছের মধ্যে ত্বকের রোগ ছড়িয়ে পড়ে। এই খামার অন্যগুলির তুলনায় কতটা ভিন্ন? আসলে সেটি নির্মাণের মধ্যেই চাবিকাঠি রয়েছে। জাল দিয়ে ঘেরার বদলে মাছের গতিবিধির সীমা হিসেবে সেখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। সুরক্ষার স্বার্থে এক বন্ধ ব্যাগের মধ্যে মাছ রাখা হয়। আমরা গভীর সমুদ্রের পানি দিয়ে সেই ব্যাগ ভরে দেই। সেই তাজা পানিতে সি লাইস থাকে না। ২০২৩ সালে নরওয়েতে ফার্মের স্যামন মাছের মৃত্যুর হার ছিল ১৭%। সংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। রোগ সংক্রমণের নিম্ন হারের দৌলতে এই খামারে সেই হার মাত্র ৪%। কোম্পানির কর্ণধার স্বয়ং নিচে বসানো ফিল্টার সিস্টেম দেখালেন। ফলে পাম্প ইউনিট তৈরি করা হয়, যেগুলি পরে ওয়েল্ডিং করে জোড়া দেওয়া হয়। সেই হাইটেক ফিল্টারের সত্য কোম্পানির হাতেই রয়েছে। সাগরে কি ভেসে বেড়াবে এটি তা নিয়ন্ত্রণ করে। এর মধ্যেই কাদা সংগ্রহ করা হয়। মরা মাছ থাকলে সেখানেই সেটা সংগ্রহ করে তীরে নিয়ে গিয়ে অন্য কোনো ভ্যালু স্ট্রিমে কাজে লাগানো হয়। আকফা ফিউচার কোম্পানি জানাচ্ছে তারা মুনাফা করছে। তাদের স্যামন মাছের মূল্য নাকি প্রচলিত স্যামন মাছের মতোই। ফিল্টারের মাধ্যমে ছেঁকে নেওয়া কাদামাটির ভিন্ন ব্যবহারও ব্যয় কমাতে সাহায্য করছে।
কমপক্ষে এই মুহূর্তে স্যামন শিল্পখাত তরুণী উদ্ভাবনী কর্ণধারের পদ্ধতি সম্পর্কে সংশয় দেখাচ্ছে। প্রশ্ন হলো, তার প্রচেষ্টা কি স্যামন চাষের ক্ষেত্রে স্থায়ী ও টেকসই পরিবর্তন আনতে পারবে? টোমাস মিরহল যথেষ্ট আশাবাদী। তিনি এরই মধ্যে সম্প্রসারণের পরিকল্পনা করছেন। এবার আমরা যাচ্ছি কেপ টাউনে। শহরটি বায়োডাইভার্সিটি একটি হটস্পট, অসংখ্য বিরল প্রাণী ও উদ্ভিদে ভরা। এখানে প্রতি বছর একটি ইভেন্টের আয়োজন করা হয় যা প্রকৃতি ও মানুষকে কাছাকাছি নিয়ে আসে। চলার পথে জাল ছড়িয়ে বসে থাকা মাকড়সাটিকে শনাক্ত করল স্কুলের শিক্ষার্থীরা। একটি অ্যাপের সাহায্যে 12 বছর বয়সী লেকিশা আর তার ক্লাসের বন্ধুরা কেপটাউন নেচার পার্কের এমন অনেক প্রাণী আর উদ্ভিদের পরিচয় জেনে নিচ্ছে। আমি অনেক কিছু দেখলাম, সুন্দর ফুল, ঝোপঝাড় দেখেছি। আমি বড় একটা শামুক দেখেছি, সেটা আমার হাতে নিয়েছি, অনেক মজার ছিল। আর এখানে অনেক মাকড়সার জাল ছড়িয়ে আছে। আজকে এখানে মজার অভিজ্ঞতা হয়েছে, সত্যি অসাধারণ। চারপাশের সবকিছুই মুগ্ধ করেছে। আই ন্যাচারালিস্ট সিটি নেচার চ্যালেঞ্জ নামের একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছে লেকিশা ও তার সহপাঠীরা। বার্ষিক এই আন্তর্জাতিক আয়োজনে যে কোনো শহর অংশ নিতে পারে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা প্রকৃতির প্রতি আগ্রহী হয় এবং বিজ্ঞানী ও শহর কর্তৃপক্ষকে তথ্যপত্র সংগ্রহে সহায়তা করে। কেপটাউন কয়েক বছর ধরেই এই আয়োজনে অংশ নিচ্ছে। 4 দিনের চ্যালেঞ্জের সময় প্রাণবৈচিত্র্যে ভরপুর শহরের নেচার পার্কগুলোর প্রবেশপথ উন্মুক্ত থাকে। সাউথ আফ্রিকা পুরো মহাদেশের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ দেশগুলোর মধ্যে 3য় অবস্থানে রয়েছে। কেপটাউন কর্তৃপক্ষ এই প্রতিযোগিতার আয়োজনে সহযোগিতা করছে। এই চ্যালেঞ্জ এবং আই ন্যাচারালিস্ট অ্যাপ আমাদের সংরক্ষিত এলাকাগুলোর বিভিন্ন প্রজাতির তথ্য রেকর্ডে কেপ টাউন কর্তৃপক্ষকে সহায়তা করছে। কর্মকর্তা হিসেবে আমরাও তাই এই কর্মযজ্ঞে নেমে পড়ি এবং তালিকায় খুঁজে পাওয়া প্রজাতিগুলো যুক্ত করি। কারণ প্রতিদিনের কাজের মাধ্যমে আপনি যতটুকু করতে পারবেন, এই চ্যালেঞ্জের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি যুক্ত হচ্ছে। 2025 সালের চ্যালেঞ্জে কেপটাউনে 1000-এরও বেশি মানুষ অংশ নিয়েছেন। শুধু প্রাকৃতিক পার্কগুলো নয়, 2 মহাসমুদ্রের সংযোগস্থলে অবস্থিত এই শহরের জলাশয়েও রয়েছে প্রাচুর্য ভরপুর এক জগৎ। কেল্প ফরেস্ট এক্ষেত্রে বিখ্যাত। দীর্ঘ আকৃতির অ্যালগাই পরিপূর্ণ এই এলাকাটি কয়েকশো প্রজাতির সামুদ্রিক প্রাণীর আবাস, যার মধ্যে আছে হাঙর, অক্টোপাসও। সেখানে চ্যালেঞ্জে অংশ নেন শৌখিন ডুবুরিরা। বিজ্ঞানের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে এটি নিবিড়ভাবে সম্পর্কিত এবং বেশ ব্যতিক্রমী, তাই সবাই এখানে আসার সুযোগ পান না। এই প্রতিযোগিতার ইতিবাচক দিকটি হলো এটি সেই ঘাটতি পূরণ করে। অংশগ্রহণকারীরা স্থানীয়দের প্রতিনিধি হিসেবে ছবি তুলে আই ন্যাচারালিস্টে আপলোড করেন এবং সামগ্রিক জগতের সঙ্গে তাদের যুক্ত করেন। আর যদি সমুদ্র তলদেশের কথা চিন্তা করেন, তাহলে দেখবেন সেটি আরও অনেক মানুষেরই নাগালের বাইরে। মানুষের সঙ্গে নিজেদের খুব একটা সম্পর্কিত বোধ করে না। প্রতিযোগিতায় অংশ নেওয়া নাগরিক বিজ্ঞানীরা অ্যাপে কয়েক হাজার ছবি আপলোড করেছেন। পানির নিচে ভালো মানের ছবি তোলা বেশ চ্যালেঞ্জিং। জর্জিনা জোন্স এই আয়োজনে বেশ কয়েকবার অংশ নিয়েছেন। তিনি তার অভিজ্ঞতার কথা জানালেন। কখনোই ঠিকঠাক পরিস্থিতি মেলে না। যতবার আমরা সিটি নেচার চ্যালেঞ্জে অংশ নিয়েছি, হয় সমুদ্র ভীষণ উত্তাল, বিশাল বিশাল ঢেউ বা বাতাস ছিল, নয়তো তাপমাত্রা খুব কম ছিল। এবছর সমুদ্রের তলদেশে তাপমাত্রা সম্ভবত 10 ডিগ্রি ছিল। খুব একটা নোংরা ছিল না, মোটামুটি সমতল, কিন্তু কঠিন ছিল। তবে তেমন বাতাস না থাকায় টাইট পুলিং এর কাজটি সহজ হয়েছে। গত 6 বছরের সঙ্গে তুলনা করলে সমুদ্রের নিচে যাওয়া এবার কঠিন ছিল। এবছর নাগরিক বিজ্ঞানীরা কেল্প ফরেস্ট, প্রাকৃতিক পার্ক আর শহরের গার্ডেনগুলো থেকে 3500 উদ্ভিদ ও প্রাণীর তথ্য রেকর্ড করেছেন। কর্মীরা দায়িত্বশীল ছিলেন এবং কোনো একটি নির্দিষ্ট জায়গায় যেসব প্রজাতি শনাক্ত হয়েছে সেগুলোকে নথিবদ্ধ করেছেন। এতে যে প্রজাতিগুলো পাওয়া গেছে সেগুলো পর্যবেক্ষণে রাখা সহায়ক হবে। যেসব প্রজাতি আগে ছিল তার সঙ্গে এই তালিকা তারা মিলিয়ে দেখতে পারবেন। যদি কোনো প্রজাতি হারিয়ে যায় বা কয়েক বছর দেখা না যায়, তাহলে সেটি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিতে পারবেন। এই তথ্য উপাত্তগুলো বিজ্ঞানীদের জন্য আকর্ষণীয়। এই চ্যালেঞ্জ গবেষণার জন্য বড় সুযোগ।
ভবিষ্যতে এই তথ্য উপাত্ত কিভাবে আমাদের কাজে লাগবে সেটি এখন আমরা কল্পনাও করতে পারবো না। যেমন জলবায়ু পরিবর্তন, সময়ের আগে বা দেরিতে ফুল ফোটা, পাইরেথ্রয়েড সমস্যা বা পরাগায়নকারীর সংখ্যা কমছে কিনা, এমন সব প্রশ্নের উত্তর আমরা পেতে সক্ষম হব। সব বয়সের অংশগ্রহণকারীদের জন্যই অভিজ্ঞতাটি ছিল আনন্দের। সেই সঙ্গে তারা তাদের আশেপাশের ঝুঁকিতে থাকা বাস্তুতন্ত্রের ব্যাপারেও সচেতন হয়েছেন। শহরে জীববৈচিত্র্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। নাগরিক পরিবেশে এমন সংরক্ষিত প্রকৃতি থাকলে আজকের মতো শিশুরা এখানে আসতে পারে এবং পরিবেশ বিষয়ে শিক্ষা পেতে পারে। আমি এই কাজ ভালোবাসি, এটিই আমার চাকরি, আমার পছন্দের কাজ। মানুষ যাতে আসতে পারে, হাঁটতে পারে এবং স্বস্তি বোধ করে এমন উন্মুক্ত জায়গা থাকা খুব গুরুত্বপূর্ণ। প্রতি বছর বিশ্বের কয়েকশো শহর এই চ্যালেঞ্জে অংশ নেয়। ৩৬,০০০ পর্যবেক্ষণ যুক্ত করার মাধ্যমে কেপটাউন এবছর ১২তম স্থান অর্জন করেছে। আগামী বছর এই শিশুরা হয়তো আবারও অংশ নেবে এবং বিজ্ঞানে আরেকটি মহৎ অবদান রাখবে। প্রকৃতি সুরক্ষায় যেমন আমার তেমনি আপনার, আমাদের প্রত্যেকেরই নিজের জায়গা থেকে কাজ করার সুযোগ রয়েছে এবং আমাদের তা করা উচিত। ইকো বাংলাদেশের দ্বিতীয় সিজন আপনাদের কেমন লাগলো আমাদের জানান। আপনাদের প্রত্যাশার কথা আমাদের লিখুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।